নমস্কার বন্ধুরা। হঠাৎ বাতিল হয়ে গেল ট্রাম্প পুতিনের বুদাপেস্ট সামিট, যেখানে মনে করা হচ্ছিল এই সামিটের পর যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে বড় কোনো অগ্রগতি হতে চলেছে। সেখানেই এখন হঠাৎ করেই যুদ্ধ আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি এমন যে একটু ভুল বোঝাবুঝি হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই যুদ্ধে সরাসরি জড়িয়ে যেতে পারে আমেরিকা। এর কারণ হলো, সম্মেলন তো বাতিল হয়েছেই, তার ওপর আবার রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে আমেরিকা, যার ফলে রাশিয়ার প্রায় অর্ধেক খনিজ তেলের বিক্রি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তেলের বাজারে ভূমিকম্প আসতে পারে। তবে এখানেও শেষ নয়, বরং সবচেয়ে চিন্তার বিষয় হলো রাশিয়া এবং ন্যাটো দুজনেই একসাথে তাদের পারমাণবিক শক্তির মহড়াও শুরু করে দিয়েছে। তাই লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওতে আমরা জানবো কেন ট্রাম্প পুতিনের এই মিটিং হলো না, কোন নিষেধাজ্ঞা ভারত এবং চীনকে চিন্তায় ফেলে দিয়েছে, আর কেন একটু ভুল বোঝাবুঝি বিশ্বকে এক পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় নিয়ে আসতে পারে। আপনারা তো জানেনই যে কদিন আগেই আমি জেলেনস্কি এবং ট্রাম্পের হোয়াইট হাউসের বৈঠককে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে তিনি জেলেনস্কিকে রীতিমতো চাপ দিয়েছিলেন ইউক্রেনকে তাদের পুরো ডনবাস অঞ্চলকেই রাশিয়াকে দিয়ে দিতে। এমনকি রিপোর্ট অনুসারে তো তিনি সেই মিটিংয়ে ক্রমাগত অভদ্র ভাষাও ব্যবহার করছিলেন। এছাড়া জেলেনস্কিকে দূরপাল্লার টমাহক মিসাইল দিতেও তিনি অস্বীকার করে দেন। তাই সকলেই ভাবছিলেন যে জেলেনস্কি হয়তো হেরে গেছেন এবং ট্রাম্পের সঙ্গে পুতিনের যেই বুদাপেস্টে বৈঠক হতে চলেছে, সেখানে পুতিনের পক্ষেই বড় কোনো ঘোষণা হতে পারে। তবে ঠিক এই মিটিং থেকে বের হয়ে জেলেনস্কি যা করেছেন, সেটি হয়তো এই খেলার মোড়কে সম্পূর্ণ উল্টে দিয়েছে। প্রথমে বৈঠক শেষ করে বাইরে এসে এত কিছু হওয়া সত্ত্বেও ট্রাম্পকে খুশি করতে জেলেনস্কি সেটিকে ইতিবাচক বলেছেন এবং দাবি করেছেন যে তিনি 25টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়ার ব্যাপারে অগ্রগতি করেছেন। এবং তারপর একটুও সময় নষ্ট না করে তিনি নরওয়ে, ব্রাসেলস এবং লন্ডন সফরে চলে যান ইউরোপীয় নেতাদের সঙ্গে দেখা করতে এবং সামরিক সাহায্য ও নিরাপত্তা গ্যারান্টি চাইতে। সেখানেই হয়তো তিনি ইউরোপীয় নেতাদেরকে নিজের দলে টানতে সক্ষম হয়েছেন এবং তারপর কি হয়েছে সেটা ফাঁস হয়নি। তবে এরপর ইউরোপীয় নেতারাই হয়তো নিশ্চয়ই ট্রাম্পকে চাপ দিয়েছিলেন, যার ফলে যেই ট্রাম্প প্রথমে ইউক্রেনকে তাদের পুরো ডনবাস অঞ্চলকেই রাশিয়াকে দিয়ে দিতে বলছিলেন, তিনি এখন বলছেন যুদ্ধ এখন যেখানে আছে সেখানেই থামিয়ে দাও। অর্থাৎ যে যতটুকু জায়গা দখল করে আছে সেইটুকুই রাখো আর যুদ্ধবিরতি করো, পরে বসে আলোচনা করে সিদ্ধান্ত হবে। কিন্তু পুতিন সেটা একদমই মানতে রাজি নয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ পরিষ্কার বলে দিয়েছেন যে শুধু যুদ্ধবিরতি নয়, বরং রাশিয়া চায় ইউক্রেন সম্পূর্ণ সামরিক শক্তিহীন হয়ে যাক এবং আরও বড় অংশ রাশিয়াকে দিয়ে দিক। এমনকি রয়টার্স রিপোর্ট অনুযায়ী রাশিয়া চাইছে পুরো ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ, এমনকি যেসব জায়গা এখনও তাদের দখলে নেই সেগুলো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাপে পড়ে যুদ্ধ সমাপ্তিতে রাজি হলেও ওনার শর্ত হলো এক্সট্রা একটু জমি তিনি দেবেন না ইউক্রেনের। অর্থাৎ কেউ কারো শর্ত থেকে এক চুলো সরতে রাজি নয়। এমন অবস্থায় যে কোনো সামিটেই কোনো ফলাফল আসবে না, ট্রাম্প সেটা খুব ভালোভাবে বুঝে গেছেন। তাই তিনি হঠাৎ করেই পুতিন এবং ওনার বুদাপেস্টের এই সম্মেলনকে বাতিল করে দেন। তবে এরপর ট্রাম্প এবং পুতিন দুজনেই যেই পদক্ষেপ নেন সেটা নিয়েই চিন্তিত গোটা বিশ্ব। মিটিং বাতিল হওয়ার ঠিক পরদিন আমেরিকা ঘোষণা করে যে রাশিয়ার দুটো সবচেয়ে বড় তেলের কোম্পানি রকসনেট আর লুকোয়েল এর ওপরে নিষেধাজ্ঞা চাপানো হবে। তবে অনেকেই এটা ভাবতে পারেন যে মাত্র দুটো তেলের কোম্পানি, এতে এমন কি হয়েছে? আসলে এই দুটো কোম্পানি একসাথে মিলে রাশিয়ার মোট তেল রপ্তানির অর্ধেক অর্থাৎ 50% সামলায়। রাশিয়া প্রতিদিন 40 লক্ষেরও বেশি ব্যারেল তেলকে রপ্তানি করে থাকে এবং এর অর্ধেক যদি আটকে যায় তাহলে রাশিয়ার ঠিক কত লস হবে বুঝতেই পারছেন। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন পুতিন সৎভাবে আলোচনায় আসেননি। তিনি বলেন ট্রাম্প হতাশ যে আলোচনা কোথাও এগোচ্ছে না, এই জন্যই এই কঠোর পদক্ষেপ। তবে আমেরিকা যদি এই তেলের কোম্পানিগুলোর ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞাকেও চাপিয়ে দেয়, তাহলে আমাদের জন্যও সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কারণ তখন ভারতের কোনো কোম্পানি যদি এই দুটি রাশিয়ান কোম্পানির থেকে তেল কেনে, তাহলে তাদের ওপরেও নিষেধাজ্ঞা আসতে পারে। তার ফলে ভারত বা চীনের সেই কোম্পানিগুলি আমেরিকার ব্যাংকিং সিস্টেম অথবা ডলারে আর লেনদেন করতে পারবে না। রয়টার্স রিপোর্ট করেছে যে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই রাশিয়ার থেকে তেল কেনাকে কমানোর কথা ভাবছে, আর সরকারি তেল কোম্পানিগুলিও তাদের কেনাকাটা পুনর্বিবেচনা করছে। এছাড়া
ট্রাম্পও বারবার দাবি করেছে যে প্রধানমন্ত্রী মোদি ওনাকে আশ্বাস দিয়েছেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনাকে বন্ধ করবে। তবে আমরা সকলেই জানি যে ভারত সরকার কখনোই বাহ্যিক কোনো চাপের ফলে রাশিয়ার থেকে তেল কেনাকে তো বন্ধ করবে না। এমনকি ভারত সরকারও আধিকারিকভাবে এই দাবিকে অস্বীকার করে দিয়েছে এবং বলেছে সরকারের প্রথম অগ্রাধিকার দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। তবে শুধু আমেরিকাই নয়, বরং ইউরোপিয়ান ইউনিয়নও একই সাথে রাশিয়ার বিরুদ্ধে এবার তাদের 19তম নিষেধাজ্ঞার প্যাকেজকেও ঘোষণা করে দিয়েছে। এতে 2027 সালের মধ্যে রাশিয়ার এলএনজি আমদানিকে সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ইউ আরও 117টা রাশিয়ার তেলবাহী জাহাজকে ব্ল্যাকলিস্টেড করেছে। এছাড়া রাশিয়ার ব্যাংক, ক্রিপ্টো এক্সচেঞ্জ, এমনকি ভারত ও চীনের কিছু সংস্থার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। ইউর ফরেন পলিসি চিফ কাজা কাল্লাস বলেছেন, আমরা এই মুহূর্তে আমাদের 19তম স্যাংশনস প্যাকেজ অনুমোদন করেছি। এটা পুতিনের জন্য যুদ্ধ চালানো আরও কঠিন করে দিচ্ছে। তবে এইসব দেখে বসে নেই পুতিনও। ঠিক যেদিন ট্রাম্প পুতিনের মিটিং বাতিল হলো এবং নিষেধাজ্ঞা ঘোষণা হলো, ঠিক সেদিনই পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীর একটা বিশাল মহড়ার নির্দেশ দিলেন। এই মহড়ায় রাশিয়ার সব ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রকেই পরীক্ষা করা হয়েছে। জমিতে থাকা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, আইসিবিএম, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল আর বোমারু বিমান থেকে ছোড়া ক্রুজ মিসাইলও। যদিও রাশিয়া বলেছে যে এগুলো ডামি ওয়ারহেড ক্যারি করছে, মানে আসল পারমাণবিক বোমা নয়, কিন্তু বার্তাটা পরিষ্কার, রাশিয়া তাদের পারমাণবিক শক্তিকেই দেখাতে চাইছে। অন্যদিকে আবার ঠিক একই সময়ে ন্যাটো তাদের বার্ষিক পারমাণবিক মহড়া স্টেট ফাস্ট নুন চালাচ্ছিল। এতে 14টা দেশের 70টি যুদ্ধবিমান আর 2000 জন সৈনিক অংশ নিয়েছিল। প্রথমবারের মতো F-35 স্টেলথ ফাইটারও ন্যাটোর পারমাণবিক মিশনে নেতৃত্ব দিয়েছে। ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেছেন, ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি ইউক্রেনে শান্তি আনতে পারেন। কিন্তু একই সাথে দুই পক্ষের পারমাণবিক মহড়াও দেখাচ্ছে যে পরিস্থিতি ঠিক কতটা উত্তপ্ত। পুতিন বারবার পারমাণবিক হুমকি দিয়ে আসছেন। 2024 সালের নভেম্বরে তিনি রাশিয়ার পারমাণবিক নীতিকেও পরিবর্তন করে ফেলেছেন, যাতে আরও সহজে পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা বলছেন এগুলো আসলে পশ্চিমকে ভয় দেখানোর একটি কৌশল মাত্র, যাতে তারা ইউক্রেনকে সামরিক সাহায্য কমিয়ে দেয়। তবে যুদ্ধক্ষেত্রে কোন কৌশল কখন উল্টে যায় সেটা বলা মুশকিল। তবে এই বুদাপেস্ট সম্মেলনের প্রস্তুতি এটাও আমাদেরকে দেখায় যে ইউরোপ নিজেদের মধ্যেই কতটা বিভক্ত। ইউ এর সদস্য হাঙ্গেরি ইউরোপে পুতিনের সবচেয়ে বড় সমর্থক। এমনকি পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও হাঙ্গেরি এই সম্মেলনের আয়োজক হতে রাজি হয়েছে। যদিও হাঙ্গেরি আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে, কিন্তু তবুও 2026 সাল পর্যন্ত তারা সদস্য। তাই আইনতভাবে পুতিনকে গ্রেফতার করার কথা। যাই হোক, মিটিং বাতিল হওয়ার পর ইউরোপিয়ান নেতারা ইউক্রেনের জন্য তাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড সহ অনেক দেশের নেতারাই একটা যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্পের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন জানিয়েছে এবং বলেছেন যে রাশিয়াই আসলে শান্তি চায় না। তাহলে এখন প্রশ্ন হলো, এখন কি হবে? নিষেধাজ্ঞা কি কাজ করবে? রাশিয়া কি ট্রাম্পের দাবি মেনে নেবেন? ভারত আর চীনই বা রাশিয়ার তেল কেনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে? দেখুন, প্রথমত তো ভারত আর চীন রাশিয়ার থেকে সস্তায় তেল পেতে থাকলে তেল কিনতেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া পুতিন ট্রাম্পের দাবি কতটা কি মানবেন সেটা বলা মুশকিল, এবং ট্রাম্পের যা ট্রেক রেকর্ড তাতে তিনিই প্রতিবার ইউটার্ন নেন। অন্যদিকে রাশিয়ার কাছেও এইসব এখন আর নতুন কিছুই না। ইতিমধ্যেই তারা নিষেধাজ্ঞা এড়ানোর অনেক উপায় বের করে ফেলেছে। শ্যাডো ফ্লিট, ক্রিপ্টোকারেন্সি, মধ্যস্থতাকারী দেশ, এইসব কিছুকে ব্যবহার করে তারা তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। তবে এই যুদ্ধ এখন সমাপ্তির দিকে যায় নাকি এইসব পদক্ষেপের ফলে এটি আরও বাড়তে চলেছে, সেই বিষয়ে চিন্তিত অনেক বিশেষজ্ঞরাই। তবে আপনাদের এই বিষয়ে কি মত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।